দেখো আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 গণিত দশম শ্রেণী। দেখো এখানে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা এক এক করব। নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করো। তাহলে আমরা প্রথমের অঙ্কটাতে চলে যাই। দেখো প্রথমের অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে এখানে আমাকে মূলধনের পরিমাণটা আমাকে বের করতে হবে। এখানে বার্ষিক সরল সুদের হারটা বলে দিচ্ছে 8%। কোনো মূলধনের মানে মূলধনটাই আমাকে দেওয়া নেই, কত বছরে বলেছে n বছরে বলেছে, এবং সুদের পরিমাণটা বলে দিয়েছে PNR বাই 25। তাহলে এখানে আমরা প্রথমে ধরছি যে ধরি মূলধনটা হচ্ছে x, তাহলে x ধরলাম। তাহলে বার্ষিক 8% সরল সুদের হারে x বছরের বা x মূলধনের n বছরের মোট সুদ কত হয়? যে সূত্রটা আছে আসল গুণিত সময় গুণিত সুদের হার ভাজিত 100। মানে এটা অ্যাকচুয়ালি আমরা যেটা জানি যে I সমান কী হয় PRT বাই 100। এই PRT বাই 100 সেই সূত্রটাকে আমরা বসিয়েছি। তো এখানে x বোঝাচ্ছি, তারপরে n বছর বলেছি আর n আর r বাই 100 এত টাকা। কিন্তু আমাদেরকে বলে দেওয়া আছে, যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে কি এটার মানটা কত, সুদের মানটা বলে দিচ্ছে PNR বাই 25। তাহলে এই টাকাটা XNR বাই 100 এটা কার সাথে সমান হয়ে যাবে? এই PNR বাই 25-এর সাথে সমান। তাহলে XNR বাই 100 সমান হচ্ছে PNR বাই 25। তাহলে এখান থেকে আমরা x এর মানটা যদি বের করি, তাহলে দেখো এখানে xটা শুধু থাকবে, n আর 100 ওইদিকে চলে যাবে। n আর 100 যদি 100টা ওইদিকে গেলে গুণ হয়ে যাবে, আর n আর 8টা যদি যায় তাহলে সেখানে ভাগ হয়ে যাবে। তাহলে সেটার জন্য নিচে লিখেছি। তাহলে এখানে PNR বাই 25 গুণিত 100 বাই NR। তাহলে NR কেটে গেল, 25 দিয়ে 100কে কাটলে 4 হয়, তাহলে কত 4 ইন্টু পি, তাহলে কত থাকছে 4 ইন্টু পি থাকছে উপরে। তাহলে মূলধনের পরিমাণটা কত পাওয়া গেল, x এর মানটা কত পাওয়া গেল 4p। এটাই আমাদের বের করতে বলেছে। তাহলে এটা আমাদের অপশানটা কোন অপশানটা হবে? অপশানটা হচ্ছে 4p, মানে বি নাম্বার দাগেরটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আশা করি বোঝা গেছে। এরপরে দেখো 2-এর দাগেরটা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে নিচের এগুলো প্রথমে আছে দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2। দুটি লম্ব বৃত্তাকার চোঙ আছে, উচ্চতার অনুপাত হচ্ছে কত 1:2। ভূমির পরিধির অনুপাত 3:4। ভূমির পরিধির অনুপাতটা হচ্ছে 3:4, এবং তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে দুটো চোঙ আছে। চোঙ মানে তোমরা জানো কেমন হয় চোঙটা তুমি এভাবে আঁকতে পারো যে এরকম একটা ছোট চোঙ আছে আর একটা তোমার একটু বড় চোঙ আছে, এরকম তোমার দুটো চোঙ থাকে। তাহলে সেটা আমরা লিখেছি যে ধরি লম্ববৃত্তাকার চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ যথাক্রমে R1 R2। তাহলে এইটা আমি ধরছি, প্রথমেরটা ধরছি আমি R1 আর এইটা ধরছি তুমি R2। প্রথমটা ছোটটা হচ্ছে R1, পরেরটা হচ্ছে R2, এবং উচ্চতা যথাক্রমে H1 এবং H2। এটার উচ্চতা আমি ধরছি H1 আর এইটা ধরছি আমি H2। তাহলে আমরা কি ধরলাম, প্রথমটার ব্যাসার্ধ ধরেছি R1, দ্বিতীয়টার ব্যাসার্ধ ধরেছি R2, প্রথমটার উচ্চতা ধরেছি H1, দ্বিতীয়টার উচ্চতা ধরেছি H2। তাহলে যেহেতু বলে দিয়েছি H1 অনুপাত H2 সমান কত হবে, তাহলে 1:2। দুটোর অনুপাত বলে দিয়েছে কত, উচ্চতার অনুপাত বলেছে 1:2, তাহলে H1 অনুপাত H2 সমান কত 1:2 হয়ে গেল। এবং পরিধির অনুপাত কী হবে, 2πr1 2πr2। আমরা পরিধির মানটা কি জানি, যে কোনো বৃত্তের পরিধি ব্যাসার্ধ যদি তোমার r হয় তাহলে কি হয় 2πr হচ্ছে তার পরিধি। তাহলে এখানে বলেছে 2πr1 এবং 2πr2 বলে দিয়েছে যে ভূমির পরিধির অনুপাত, তাহলে সেটা মনে কত বলেছে 3:4। তাহলে এটা যদি
2 পাই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি R1:R2 হয়ে গেল 3:4। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে R1 অনুপাত R2 হয়ে যাচ্ছে 3:4। এরপর আমরা যদি আয়তন অনুপাত বের করি, আয়তন অনুপাত কি হয়? আয়তন অনুপাত হচ্ছে পাই R1 স্কোয়ার H1 অনুপাত পাই R2 স্কোয়ার H2। তাহলে কি আমরা জানি আয়তন কি হয়? আয়তন চোঙের আয়তন হয় পাই R স্কোয়ার H, পাই R স্কোয়ার H, যেখানে আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতাটা হচ্ছে H। তাহলে সেখানে এখানে পাই R1 স্কোয়ার H অনুপাত পাই R2 স্কোয়ার H2। এখানে তাহলে পাইটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে R1 তার স্কোয়ার H1 R2 তার স্কোয়ার H2। এখানে R1 মানটা অনুপাতটা আমাদের যেহেতু বের করতে বলেছি, তাহলে আমরা এখানে R1 মানটা কত লিখব? 3, আর R2 মানটা লিখব 4। সেইখানে 3 তার স্কোয়ার লিখেছি আর এখানে 4 তার স্কোয়ার লিখেছি। এবং H1 এর মানটা লিখব 1 আর H2 এর মানটা লিখব 2। যেহেতু আমরা এখানে 1 অনুপাত বের করছি তাহলে সেই মানগুলো কিন্তু বসাতে পারি। তাহলে কত হচ্ছে? এখানে 9 হয়েছে অনুপাত, 16 হচ্ছে 16 গুণিত 2 মানে 32। তাহলে 9:32। তাহলে আয়তনের অনুপাত কত পাওয়া গেল? 9:32 পাওয়া গেল। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা পরের অঙ্কটাতে যাব। দেখো পরের অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তের দুটি যা এবি এবং এসি, দুটো যা আছে, একটা এবি হচ্ছে একটা এসি হচ্ছে, পরস্পর লম্ব এবং তারা পরস্পর লম্ব। এখানে আমরা লিখেছি একটা বৃত্ত আছে, বৃত্তের দুটি যা, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে এবি এবং একটা এসি, দুটো পরস্পর লম্ব। লম্ব মানে কি? তাদের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং এবি মানটা হচ্ছে 4 সেন্টিমিটার এবং এসির মানটা হচ্ছে 3 সেন্টিমিটার। মানে এবিটা হচ্ছে বড়, সেই জন্য এটা লিখেছি 4 সেন্টিমিটার আর এসিটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে এটা ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলেছে। ব্যাসার্ধ যেটা হবে তার দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। তো এখন বলে দাও, এটা যে বলেছে, এটা যে বলেছে, কিন্তু আমরা এবারে সি আর বিটা যুক্ত করে দিলাম, সি আর বিটা যুক্ত করে দেওয়া হলো। তো সিবিটাই যে ব্যাস হবে এটা কিন্তু এখন আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা যদি আমি সিবিটা যদি ব্যাস প্রমাণ করতে পারি তাকে তাহলে অর্ধেক করে দিলে আমি ব্যাসার্ধ পেয়ে যাব, কিন্তু এটা কিন্তু বলা নেই যে সিবিটা হচ্ছে ব্যাস। তাহলে এটাকে আমি প্রথমে আমাকে প্রমাণ করতে হবে যে সিবিটা হচ্ছে একটা ব্যাস। সেটা করার জন্য কি, ধরি একটি বৃত্তের এবি ও এসি দুটি জ্যা পরস্পরকে লম্ব, পরস্পর লম্ব, অর্থাৎ সিএবি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এই যে কোণটা সিএবি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং সিবি যুক্ত করা হলো, এই সি আর বি যুক্ত করে দেওয়া হলো। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, সমকোণী যার সিএবি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সিএবি যদি এটা 90 হয় তাহলে এটা নিশ্চয়ই সিবিটা হচ্ছে অতিভুজ। আর যে কোনো একটা ভূমি আর একটা যদি লম্ব ধরো তাহলে কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে কি অতিভুজের স্কোয়ার। মানে এখানে আমরা লিখতে পারি সিবি তার স্কোয়ার সমান হচ্ছে এবি তার স্কোয়ার প্লাস এসি তার স্কোয়ার। সিবি তার স্কোয়ার মানে হচ্ছে কি 4 স্কোয়ার তাহলে প্লাস 3 স্কোয়ার মানে 16 প্লাস 9, তাহলে সিবি সমান হচ্ছে √25 সমান হচ্ছে কত 5। তাহলে সিবির মানটা আমরা পাওয়া গেল 5, সি থেকে বি পর্যন্ত পাওয়া গেল 5 সেন্টিমিটার। এখন আমরা একটা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে সমকোণ যেহেতু এটা আছে, এটা যেহেতু সমকোণ বলে দিয়েছে তাহলে এইটা নিশ্চয়ই অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত হলে কি সিবিটা কী হবে, ব্যাস হবে। এটা যেহেতু আমাদেরকে 90 ডিগ্রি বলে দিয়েছে তাহলে আমরা কি বলতে পারি, এই যে এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত যদি হয় মানে সি এ বি একটা অর্ধবৃত্ত, সো অর্ধবৃত্ত হলে সিবিটা হয়ে যাবে ব্যাস হয়ে যাবে। তাহলে সেই জন্য আমরা বলতে পারি যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ তাহলে সিবি হলো একটি ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, সিবি/2।
মানে 5/2 সমান হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে আমাদের যেটা বের করতে বলেছিল যে ব্যাসার্ধ কত, সেই ব্যাসার্ধটা আমরা কিন্তু বৃত্তের ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম কত, 2.5 সেন্টিমিটার। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা পরের অঙ্কতে যাব। পরে যে অঙ্কটা বলেছে দেখো, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400, 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, 2 বছরের জন্য টাকা রাখা হয়েছে, কত টাকা রাখা হয়েছে সেটা বলা নেই, এবং চক্রবৃদ্ধি সুদ যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 8,652 টাকা, আর সরল সুদ যেটা আছে সেটা হচ্ছে 8,400 টাকা। তাহলে মূলধন এবং বার্ষিক সুদের হার কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি সেটাই ধরে নেব, মূলধনটা ধরে নেব আমি x টাকা, ধরলাম যে মূলধনটা x টাকা, বার্ষিক সুদের হারটা R%, বার্ষিক সুদের হার আছে R%। তাহলে যেহেতু বলে দিয়েছে সরল সুদ 8,400 টাকা, তাহলে বলতে পারি 8,400 টাকা সমান কি 2 বছরের সরল সুদ। সরল সুদের সূত্রটা কি, PRT/100। তাহলে P হচ্ছে তোমার x, সুদ মানে আসল হচ্ছে x, আর হচ্ছে সুদের হার যেটা আমরা বের করব, এবং 2 হচ্ছে বছর, T হচ্ছে 2/100। তাহলে কি 2xR/100 টাকা, এটা হয়ে গেল তোমার সরল সুদ। ওই চক্রবৃদ্ধি সুদ কি, 2 ইন্টু চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 8,652 টাকা, সেটা 2 বছর চক্রবৃদ্ধি সুদ, সমান হচ্ছে কি সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, মানে সমূল চক্র মানে সুদ আসল যেটাকে আমরা সবৃদ্ধি মূল বলি বা সমূল চক্রবৃদ্ধি বলি, তো সবৃদ্ধি মূল ভাজিত মাইনাস আসল। তাহলে সবৃদ্ধি মূলটা কত হচ্ছে P ইন্টু 1 প্লাস R/100 তার স্কোয়ার। তাহলে এখানে P এর মানটা কত x, তাহলে 1 প্লাস R/100 তার স্কোয়ার মাইনাস x, P এর মানটা কত x, তাহলে x ইন্টু 1 প্লাস R/100 তার স্কোয়ার মাইনাস এক্সটা আমরা কমন নিয়ে নিয়েছি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখেছি। আর প্রথমে যেটা সরল সুদেরটা সেটা আমরা 1 নম্বর সমীকরণ লিখেছি। এরপরে দেখো, আমরা যদি 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, মানে 2 নম্বর সমীকরণ ভাজিত 1 নম্বর সমীকরণ, তার মানে চক্রবৃদ্ধি সুদ ভাজিত সরল সুদ যদি করি, চক্রবৃদ্ধি সুদ ভাজিত সরল সুদ, তাহলে কি লিখতে পারবো, উপরে 8,652, নিচে লিখবো 8,400। এরপর আমরা চক্রবৃদ্ধি সুদটা কত পেয়েছি, x ইন্টু 1 প্লাস R/100 তার স্কোয়ার মাইনাস 1, যেখানে এটা পেয়েছি 2 নম্বর সমীকরণ থেকে, আর 1 নম্বর সমীকরণ থেকে 2xR/100 সেটা হচ্ছে সরল সুদ, তাহলে লিখতে পারি 8,652 ভাজিত 8,400। এরপর আমরা যেটা করেছি সেটা দেখো, এখানে আমরা এক্সট্রা কেটে দিয়েছি, এখানে একটা উপরটা কেটে দিয়েছি। এবারে 1 প্লাস R/100 সেটাকে ভেঙে দিয়েছি, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তারপর -1 আছে, -1 লিখেছি, নিচে লিখেছি কি 2R/100, যেমন 2R/100 আছে ওইরকমই রেখেছি। এবার দেখো এই +1 স্কোয়ার মানে +1, আর এখানে -1, +1টা -1টা কেটে গেল। এরপর দেখো এই দুটো থেকে আমি যদি 2R/100 কমন নিয়ে নিই, দেখো এখানেও R/100 আছে, আর এখানে একটা R/100 যদি নিয়ে নিই, তাহলে R/100 কমন নিয়ে নিলাম, ইন্টু 2 প্লাস R/100, এখানে 2 থাকছে আর এখানে R/100 থাকছে, নিচে থাকছে কি 2R/100। তাহলে এখানে উপরে একটা R/100 আছে, সেটার সাথে নিচে R/100টা কিন্তু কেটে যাবে, তাহলে উপরে কি থাকছে 2 প্লাস R/100, আর নিচে থাকছে একটা 2, সেই 2টা আমরা এদিকে গুণ করে দিয়েছি। এখানে আমাদের 8,652 ভাজিত 8,400 ছিল, গুণিত 2 করে দিয়েছি। এই নিচে যে 2টা ছিল, এই 2টা আমরা ওই ডান দিকে গুণ করে দিয়েছি। তাহলে ডান দিকে যদি গুণ করে দিই তাহলে কি হচ্ছে এখানে, তাহলে 8,400কে এই উপরে 2টা দিয়ে যদি ভাগ করো তাহলে 4,200 হয়। তাহলে বাঁ দিকে
r/100 আছে, এই দুইটা যদি ডান দিকে পাঠানো হয় তাহলে 8652 বাই 4200 মাইনাস 2, এই প্লাস 2 ছিল ওই দিকে গেলে মাইনাস 2 হয়ে গেল। এরপরে ক্যালকুলেশনটা আমরা উপরে করছি। এখানে দেখো r/100, তাহলে বাঁ দিকে আছে r/100 সমান হচ্ছে লসাগু করলে কত হবে 4200, সেটা গুণ করলে 8652 মাইনাস 8400, বিয়োগ করলে কত হচ্ছে 252 বাই 4200। এবার এই বাঁ দিকে শুধু 100টা আছে, সেটা যদি ডান দিকে পাঠানো হয় তাহলে গুণ হয়ে গেল, এখানে গুণ হয়ে গেল। তাহলে এখানে 252 বাই 4200, এই দুটো শূন্য কাটে গেছে। এই 252কে যদি 42 দিয়ে কাটো তাহলে 6 হয়, তাহলে আর এর মানটা কত পাওয়া যাচ্ছে 6 পাওয়া যাচ্ছে। এরপরে 1 নম্বর সমীকরণে যদি এই 6-এর মানটা যদি বসানো হয়, 1 নম্বর সমীকরণে 1 নম্বর যে সমীকরণটা আছে, 1 নম্বর সমীকরণে যদি এই যে 8টা মানটা পাওয়া গেল, এই 8 মানটা যদি বসানো হয় তাহলে আমরা কি পাবো, তাহলে এখানে 2x/100 সমান হচ্ছে 8400, তা 2x আর এর মানটা আমরা বসালাম 6, তাহলে সমান হচ্ছে 8400, তাহলে x সমান কত হচ্ছে 8400, 100টা ওদিকে গেলে গুণ হয়ে যাচ্ছে, আর এই 2 আর 6 সেটা হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে। কাটাকাটি করলে কত পাওয়া যাচ্ছে, কাটাকাটি করতে পাওয়া যাচ্ছে 70000 টাকা। তাহলে 70000 টাকা পাওয়া যাচ্ছে, এক্সের মানটা কত পাওয়া যাচ্ছে 70000 টাকা। তাহলে মূলধন হয়ে যাচ্ছে তোমার 70000 টাকা, আর বার্ষিক সুদের হারটা হয়ে যাচ্ছে 6%। যে দুটো আমাদেরকে বের করতে বলেছে সেই দুটো আমরা বের করলাম। এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব। দেখো এখানে পরের 4 দাগের অঙ্কটা যেটা বলেছে, যদি ax² প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তাহলে দেখাও যে r+1 তার স্কোয়ার বাই r সমান হচ্ছে b²/ac। এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এটা আমাদের যেহেতু বলে দিয়ে বীজদ্বয়ের অনুপাত 1:r বলে দিয়েছে একটা দ্বিঘাত সমীকরণ, সেই জন্য আমরা ধরব কি, ধরি ax² প্লাস bx প্লাস c = 0, এর বীজদ্বয় কি ধরবো, একটা হবে আলফা আর একটা হচ্ছে আলফা আর, একটা ধরবো আলফা আর একটা হচ্ছে আলফা। যেহেতু অনুপাতটা 1:r বলে দিয়েছে, একটা আমি আলফা ধরতে পারি, একটা আলফা আর। তাহলে কি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যোগফলটা কত হবে, বীজদ্বয় যোগফলটা হয় সমান কি হয় মাইনাস b/a, তাহলে আলফা প্লাস আলফা আর সমান হচ্ছে মাইনাস b/a। আলফা এই দুটোর থেকে যদি কমন নিই তাহলে 1 + r সমান হচ্ছে মাইনাস b/a। এরপরে উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে এখানে কি আলফা ইন্টু 1 + r তার হোল স্কোয়ার সমান হচ্ছে মাইনাস b/a তার স্কোয়ার। তাহলে বাঁ দিকটা হচ্ছে আলফা তার স্কোয়ার ইন্টু 1 + r তার স্কোয়ার, আর ডান দিকটা হচ্ছে b²/a²। এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম। তাহলে যোগফলটা লিখলাম, তারপর সেটাকে বর্গ করে দিয়েছি, সেটা আমরা 1 নম্বর সমীকরণ লিখেছি। এবার বীজদ্বয়ের গুণফলটা বের করছি। গুণফলটা কি হয়, আলফা ইন্টু আলফা আর, একটা বীজ হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা আর, তাহলে সেটাকেও c/a হয়। তাদের b²-4ac বীজদ্বয়ের গুণফল সবসময় কি হয় c/a। তাহলে আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার ইন্টু আর সমান হচ্ছে c/a। এরপর আমরা যেটা করব, যে 1 নম্বর সমীকরণটাকে আমরা যেটা 1 নম্বর সমীকরণ পেলাম, এই 1 নম্বর সমীকরণটাকে যদি 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই, তাই সেটা এখানে লিখে দিচ্ছি 1 নম্বর ভাজিত 2 নম্বর। তাহলে 1 নম্বরে কি, বাঁ দিকটাকে আলফা তার স্কোয়ার ইন্টু 1 + r তার স্কোয়ার, নিচে কি আলফা স্কোয়ার আলফা, বাঁ দিকটাকে আলফা স্কোয়ার আলফা আছে, ডান দিকে উপরে কি b²/a², নিচে হচ্ছে c/a। তাহলে দেখো এখানে আলফা স্কোয়ার, এখানে আলফা স্কোয়ার কেটে গেছে, সেখানে কেটে দিয়েছি, উপরে হচ্ছে 1 + r তার স্কোয়ার আর নিচে হচ্ছে আর, আর এখানে b²/a² আছে, গুণিত হয়ে যাবে কি, নিচে c/a আছে, c/a যদি ভাগ হিসেবে আছে, গুণিত হয়ে গেলে সেটা কি এটা উপরে চলে যাবে, সিটা নিচে থেকে, সেই জন্য আমরা লিখব কি a/c। সেই জন্য আমরা ac মানে b²/a² গুণিত a/c লিখে দেবো। তাহলে এটা আমরা a দিয়ে a² ভাগ করলে a হয়,
তাহলে নিচে একটা এ আর একটা সি থাকছে, উপরে শুধু বি স্কোয়ার থাকছে, তাহলে বি স্কোয়ার বাই এসি, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা এটা প্রমাণ করলাম যে 1 প্লাস আর তার স্কোয়ার বাই এস আর সমান হচ্ছে কি বি স্কোয়ার বাই এসি। এরপর আমরা পরের অঙ্কতে যাব। দেখো পরের অঙ্কতে যেটা আছে যে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটা তোমাদের বইয়ের মধ্যে আছে। এই যে এটা একটা উপপাদ্য, সেই উপপাদ্যের পৃষ্ঠা নাম্বার 60 আছে, উপপাদ্য 33, এবং সেটা এইভাবে যে সেটা তোমরা এইখান থেকে তোমরা খুব ভালো করে লিখে নিতে পারবে, একই জিনিস আছে। দেখো এরপরে যে অঙ্কটা আছে সেটা আছে 6 দাগেরটা। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? তাহলে এখানে চোঙটির উচ্চতা বের করতে বলেছে। একটি লম্ববৃত্তাকার চোঙ আছে, তার উচ্চতা বলে দিয়েছে ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ব্যাসার্ধটা যদি আর হয় তাহলে উচ্চতাটা হচ্ছে 2r। এটাই আমাদেরকে বলে দেওয়া আছে। উচ্চতা যদি 6 গুণ হতো, তা পরের ক্ষেত্রে যে শর্তটা আছে উচ্চতা যদি 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে এখানে আমরা প্রথমে ধরে নেব যে ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস হচ্ছে, ব্যাস নয় এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা কত হবে? উচ্চতা হবে 2r। এখানে ডেসিমিটার নিয়েছি আমরা, যেহেতু বলে দিয়েছে ঘন ডেসিমিটার, আয়তনটা ঘন ডেসিমিটার বলেছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হবে? আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ হচ্ছে তোমার চোঙের আয়তন। তাহলে এখানে এইচের মানটা কত? এইচের মানটা যেহেতু আমি 2r, তাহলে আমি এখানে লিখতে পারি পাই আর স্কোয়ার ইন্টু 2r। যেহেতু বলে দিয়েছে যে উচ্চতাটা চোঙের উচ্চতাটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে এখানে আরের জায়গায় এইচের জায়গায় আমি 2r লিখে দিয়েছি। তাহলে কি 2 পাই আর কিউ হচ্ছে ঘন ডেসিমিটার হচ্ছে তোমার আয়তন। চোঙটির আয়তনটা পাওয়া গেল 2 পাই আর কিউ। পরবর্তী ক্ষেত্রে যখন বলছে যে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 6 গুণ, যদি 6 গুণ হয় তাহলে এক্ষেত্রে তাহলে কত হতো উচ্চতা? সেটা হচ্ছে 6r, 6 গুণিত আর মানে 6r, এটা ঘন ডেসিমিটার। এখানে উচ্চতাটা যদি ক্যাপিটাল এইচ ধরি তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন পরবর্তী ক্ষেত্রে পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ। এখানে ক্যাপিটাল এইচটা হচ্ছে যখন 6 গুণ হচ্ছে উচ্চতাটা তখন হচ্ছে এইচ, তাহলে পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ। তাহলে এখানে এইচের মানটা কিন্তু 6 গুণ যেহেতু বলে দিয়েছে, তাহলে আমরা এখানে লিখব কত? 6r। এইচের জায়গায় ক্যাপিটাল এইচের জায়গায় লিখব 6, তাহলে পাই আর স্কোয়ার 6r। তাহলে কত হচ্ছে 6 পাই আর এখানে আর কিউ, এত ঘন ডেসিমিটার। তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে যেটা পেলাম সেটা হচ্ছে 6 পাই আর কিউ। তাহলে আমাদেরকে বলে দেওয়া আছে যে পরবর্তী ক্ষেত্রে যে আয়তনটা হচ্ছে সেটা কিন্তু 539 ঘন ডেসিমিটার বেশি হচ্ছে। 539 ঘন ডেসিমিটার বেশি হচ্ছে। সেই জন্য আমরা কি করব? আমরা শর্তানুসারে লিখতে পারি 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ সমান হচ্ছে 539, মানে 539। তাহলে 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ যদি বিয়োগ করি তাহলে 4 পাই আর কিউ হচ্ছে। তাহলে 4 পাই আর কিউ সমান হচ্ছে 539। তাহলে এখানে 4 ইন্টু পায়ের মানটা 22-এর সাথে বসিয়েছি ইন্টু আর কিউ। তাহলে শুধু আর কিউ যদি হয় তাহলে এই 4 এবং 22 এবং 7 যদি ওই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে 539, 7টা ওইদিকে গেলে গুণ হয়ে যাবে, 4টা নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, 22টা ভাগ হয়ে যাবে। এরপর যদি কাটাকাটি করি তাহলে 22 দিয়ে 11 দিয়ে গেলে 49 হচ্ছে, নিচে 2, তাহলে
উপরে হচ্ছে কি 49 ইন্টু 7, নিচে হচ্ছে 4 ইন্টু 2। তাহলে আর কিউ সমান হচ্ছে তোমার 49 ইন্টু 7 ভাজিত 4 ইন্টু 2। তাহলে আর সমান হচ্ছে কিউ রুট অফ 49 গুণিত 7 ভাজিত 4 গুণিত 2। তাহলে দেখো এখানে দুটো 49 মানে 7 গুণিত 7, সেইটার থেকে আমি লিখতে পারি 7 গুণিত 7 আরেকটা 7, আর এই 4টা লিখতে পারি 2 গুণিত 2 আর একটা 2। তাহলে বোঝা যাচ্ছে যে 3টা 7 হয়ে গেছে উপরে, 3টা 7 থেকে একটা 7 বেরোবে, আর এখানে 3টে 2 আছে, তাহলে সেটার থেকে একটা 2 বেরোবে। তাহলে আর এর মানটা হচ্ছে 7/2। তাহলে আমাদেরকে যেহেতু উচ্চতাটা বের করতে বলেছে, তাহলে অতএব বলতে পারি যে চোঙের উচ্চতা 2r সমান হচ্ছে 2 ইন্টু 7/2 ডেসিমিটার সমান হচ্ছে 7 ডেসিমিটার। তাহলে অ্যান্সারটা কত পাওয়া যাচ্ছে? চোঙের উচ্চতা পাওয়া যাচ্ছে 7 ডেসিমিটার। তাহলে আশা করি বোঝা গেছে।